তো শিক্ষার্থী বন্ধুরা, এখনকার ক্লাসে আমি কেবি স্যার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখনকার আমার আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণ থেকে কর্তৃকারক কিভাবে তোমরা সহজ সরলভাবে নির্ণয় করবে সেই ক্লাসটি এবং কর্তৃকারকের শ্রেণীবিভাগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা আমি তোমাদের এই ভিডিওতে তুলে ধরব। এটা তোমাদের নবম দশম শ্রেণীর জন্য এবং যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছে এসএলএসটি কিংবা পঞ্চায়েত এক্সামিনেশন 2024 সালের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে কারক থেকে দুটি ভিডিও আমি দিয়েছি, প্রত্যেকটা ভিডিওর সঙ্গে প্রত্যেকটা রিলেটেড, তাই আগের ভিডিওগুলি না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। আজকে আমি কর্তৃকারক নির্ণয় এবং তার শ্রেণীবিভাগ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জলের মতো তোমাদেরকে শিখিয়ে দেবো। চলো দেরি না করে তাহলে আজকের গুরুত্বপূর্ণ ক্লাসের প্রথম বিষয়টি জেনে নিই। কর্তৃকারকের সংজ্ঞা প্রথমে জেনে নেব আমরা। যে বা যারা স্বয়ং ক্রিয়া সম্পাদন করে বাক্যে ব্যবহৃত সেই পদকে কর্তৃকারক বলে। অর্থাৎ কর্তা যখন নিজে কাজটি সম্পন্ন করে তখন কর্তৃকারক হয়। অন্যভাবেও বলা যায় বাক্যের ক্রিয়াপদের সঙ্গে কর্তৃপদের যে সম্পর্ক তাকে কর্তৃকারক বলে। ঠিক আছে, মানে ক্রিয়াপদের সঙ্গে কর্তার যে সম্পর্ক সেটাই কর্তৃকারক। এবার কর্তৃকারক আমরা কিভাবে নির্ণয় করব? কর্তৃকারক নির্ণয় করতে গেলে আমাদের ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই কিন্তু কর্তৃকারক। উদাহরণটি আমরা দেখে নিই। তাহলে কর্তৃকারক নির্ণয়ের উপায় হচ্ছে ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করতে হবে। দেখো, রাম ক্রিকেট খেলে, এখানে রামের তলায় দাগ আছে। এক্ষেত্রে বলে নিই, আমার টাইপিংয়ের সময় কোনো শব্দের তলায় দাগ দেওয়া একটু প্রবলেম বলে আমি ব্র্যাকেটে লিখেছি। তোমাদের পরীক্ষায় কিন্তু তলায় দাগ আসবে কিংবা মোটা হরফে লেখা থাকবে। রাম ক্রিকেট খেলে, এখানে রাম হচ্ছে কর্তা আর খেলে হচ্ছে ক্রিয়া। তোমরা ক্রিয়াকে প্রশ্ন করো কে ক্রিকেট খেলে, উত্তর আসবে রাম। তাহলে রাম হচ্ছে কর্তৃকারক। আর রাম ম, তাহলে অবিভক্তি হয় না, তাই শূন্য বিভক্তি, এটি কর্তৃকারকের শূন্য বিভক্তি। আবার বলছে ঘোড়ায় ডিম দেয় না, প্রশ্ন করো এই যে দেয় না এটা হচ্ছে ক্রিয়া, একে যদি তোমরা প্রশ্ন করো যে কে ডিম দেয় না, উত্তর আসবে ঘোড়ায়। তাহলে ঘোড়ায়, ঘোড়ার তলায় দাগ, এটা কর্তৃকারকে অন্তঃস্থ বিভক্তি। বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলিতের তলায় দাগ, তাহলে কে ধান খেয়েছে, এই যে খেয়েছে হচ্ছে ক্রিয়া, কে ধান খেয়েছে, উত্তর আসবে বুলবুলিতে। তাহলে কর্তৃকারকে তে বিভক্তি। চলো এবার আমরা জানবো কর্তৃকারকের শ্রেণী বিভাগ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাধ্যমিকের পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন দেবে, তাই এগুলি জানা তোমাদের আবশ্যক। প্রথম যে শ্রেণী বিভাগটি রয়েছে প্রযোজক কর্তা। জলের মতো শিখিয়ে দেবো তোমাদেরকে। বাক্যের যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তাকে প্রযোজক কর্তা বলে। তাহলে কি বললাম, বাক্যের মধ্যে যে কর্তাটি থাকবে সে নিজে কাজ করবে না, অন্যকে দিয়ে কাজ করিয়ে নেবে, তাকে প্রযোজক কর্তা বলে। উদাহরণটি দেখো, একটা উদাহরণ দিয়ে আমি দুটো সংজ্ঞা বুঝিয়ে দেবো তোমাদেরকে। তাহলে এই যে মা শিশুকে চাঁদ দেখান, ঠিক আছে, মা শিশুকে চাঁদ দেখান, এখানে মা হচ্ছে প্রযোজক কর্তা আর শিশুকে এটা হচ্ছে প্রযোজ্য কর্তা। চাঁদ দেখান, এখানে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দেখো, এই যে কর্তা হচ্ছে মা, নিজে কাজ করছে না, অথচ শিশুকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। চাঁদটি কে দেখছে, শিশু, তাহলে কাজটি কে করছে, শিশু করছে। তাহলে মা শিশুকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, তাই মা হচ্ছে প্রযোজক কর্তা। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট দেখে নাও প্রযোজ্য কর্তা। প্রযোজ্য কর্তা কাকে বলবো, কর্তা অন্যের অনুপ্রেরণায়, যে কর্তা অন্যের অনুপ্রেরণায় কাজ করে তাকে প্রযোজ্য কর্তা বলে। এখানে উদাহরণটি দেখে নাও, অন্যের অনুপ্রেরণায় কাজ করবে, সরাসরি নিজে কাজ করবে না। মা শিশুকে চাঁদ দেখান, তাহলে শিশুটি চাঁদ দেখছে কার অনুপ্রেরণায়, মায়ের অনুপ্রেরণায়, মা দেখাচ্ছে তাই শিশুটি দেখছে, এই জন্যে কিন্তু শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা। তাহলে কর্তা যখন অন্যের অনুপ্রেরণায়
কাজ করে তাকে প্রযোজ্যকর্তা বলে। ঠিক আছে, শিশুটি মায়ের অনুপ্রেরণায় চারটি দেখছে, তাই শিশু প্রযোজ্যকর্তা। নেক্সট যে শ্রেণীবিভাগ রয়েছে সেটা হচ্ছে অনুক্তকর্তা। এর সংজ্ঞা কি হবে? কর্মবাচ্য ও ভাববাচ্যের কর্তা প্রধান রূপে উল্লিখিত হয় না, তাই একে অনুক্তকর্তা বলা হয়। তোমাদের যখন আমি বাচ্য সম্পর্কে পড়াবো তখন তোমরা জানতে পারবে। দেখো সংজ্ঞায় বলছে কর্মবাচ্য এবং ভাববাচ্যের কর্তা মানে প্রধানভাবে প্রকাশিত হবে না, একে বলা হবে অনুক্তকর্তা। উদাহরণ দেখো, তাকে জামা কিনতে হয়নি। তাহলে এই যে তাকে জামা কিনতে হয়নি, আমরা কিন্তু বলিনি রামকে জামা কিনতে হয়নি, বলছি তাকে। কর্তাকে, এই যে তাকেটা, কিন্তু এটা অনুক্তকর্তা। প্রধানভাবে দেখো, এটা কি সরাসরিভাবে বুঝতে পারছো কে কাকে জামা কিনতে হয়নি, তাই এটি কিন্তু এই যে তাকের তলায় দাগ, এটি অনুক্তকর্তা। এবারে জানবো নিরপেক্ষকর্তা। বাক্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা যদি আলাদা হয় তবে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষকর্তা বলা হয়। তাহলে দেখো, একটা বাক্য থাকবে, সেখানে সমাপিকা ক্রিয়া থাকবে এবং অসমাপিকা ক্রিয়া থাকবে। তাই এই আলাদা আলাদা যদি ক্রিয়া হয় তাহলে অসমাপিকা ক্রিয়ার যে কর্তা থাকবে তাকে নিরপেক্ষকর্তা বলে। দেখো, অত্যন্ত সুন্দর একটি উদাহরণ আমি তোমাদেরকে দিয়েছি। বলছে বিজয় খেলতে গেলে সুজয় পথে আহত হয়। বিজয় খেলতে গেলে, এইটুকুকে নিয়ে ভাবো। বিজয় খেলতে গেলে, এটা কি একটা সেন্টেন্স হচ্ছে, একটা বাক্য হচ্ছে? হচ্ছে না। এর আগে সমাপিকা ক্রিয়া কাকে বলে, অসমাপিকা ক্রিয়া কাকে বলে, এগুলো আমি বুঝিয়েছি আগের দুটি ভিডিওতে, অবশ্যই দেখে নিও, তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। তাহলে বিজয় খেলতে গেলে, বিজয় হচ্ছে কর্তা, খেলতে গেলে এইটুকু যদি আমরা ভাবি তাহলে সেন্টেন্সটা পূর্ণ হচ্ছে না, তাই এই গেলেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর এই অসমাপিকা ক্রিয়া পূর্ণ হচ্ছে কখন? সুজয় পথে আহত হয়, এই বাক্যটা যখন এর সঙ্গে জুড়ছে। তাহলে সুজয়ও একটা কর্তা, পথে আহত হয়, এই যে আহত হয় বলে সেন্টেন্সটা শেষ হচ্ছে, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে আমি কি বলেছি, একটা বাক্যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা হবে। তাহলে সমাপিকা ক্রিয়া কোনটি? আহত হয়, এটা সমাপিকা ক্রিয়া, আর এর কর্তা কোনটা? সুজয়। আর অসমাপিকা ক্রিয়া কোনটা? গেলে, কারণ গেলের পরে আর কিছু নেই, এই পর্যন্তই যদি ধরো, তাহলে অসমাপিকা ক্রিয়া গেলে, এর কর্তা হচ্ছে বিজয়। তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে কিন্তু নিরপেক্ষকর্তা বলা হবে। তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তা কোনটি? বিজয়, তাই বিজয় কিন্তু নিরপেক্ষকর্তা। আশা করছি একটু মন দিয়ে দেখলেই তোমরা বুঝতে পারবে। 5 নম্বরে চলে আসি, উহ্যকর্তা। বাক্যের মধ্যে কর্তা অনেক সময় উহ্য থাকে, সেই কর্তাকে উহ্যকর্তা বলে। উহ্য মানে কর্তার অস্তিত্ব থাকে না, এমনভাবে বাক্যটি হয় তুমি বুঝতে পারছো যে কর্তা ছিল কিন্তু সেটা প্রকাশিত হয় না, তাকে কিন্তু উহ্যকর্তা বলে। যেমন রাতে বাড়ি ফিরেছি, এখানে লক্ষ্য করো, এখানে রাতে বাড়ি ফিরেছি, কে রাতে বাড়ি ফিরেছে? আমি রাতে বাড়ি ফিরেছি, এই আমি কর্তা, মানে আমি হচ্ছে কর্তা কিন্তু এখানে প্রকাশ পাইনি। ঠিক আছে, এটাই হচ্ছে উহ্যকর্তা। রাতে বাড়ি ফিরেছি, এখানে আমি রাতে বাড়ি ফিরেছি যদি থাকতো তাহলে কিন্তু সেন্টেন্সটা তোমাদের বুঝতে আরও সুবিধা হতো, তাই এখানে আমিটা থাকেনি, তাই আমি হচ্ছে উহ্যকর্তা। ব্যতিহারকর্তা অত্যন্ত সোজা। একটি বাক্যে একাধিক কর্তা থাকলে সেই কর্তাগুলি পরস্পর একই কাজ করলে সেই কর্তাদের ব্যতিহারকর্তা বলবে। তাহলে কি, একটা বাক্য থাকবে, সেখানে একের অধিক কর্তা থাকবে এবং সেই কর্তাগুলি একই রকম কাজ করবে, তখন তাকে বলা হয় ব্যতিহারকর্তা। যেমন রাজায় রাজার যুদ্ধ, দেখো রাজায় একটা কর্তা, আবার আর একটা রাজা, দুটো কর্তা একই কাজ করছে, কি কাজটা? যুদ্ধ, তাহলে এটা হচ্ছে ব্যতিহারকর্তা। উক্তকর্তা, বাক্যের ক্রিয়া যদি কর্তার অনুগামী হয় তবে কর্তৃবাচ্যের কর্তাকে উক্তকর্তা বলে। তাহলে বাক্যের একটা ক্রিয়া থাকবে,
সবসময়ই থাকে। তো সেই ক্রিয়া যদি কর্তার অনুগামী হয়, মানে কর্তার দিকে তার একটা অনুগত হয়, সে কর্তার অনুগামী হয়, তবে কর্তৃবাচ্যের কর্তাকে উক্ত কর্তা বলে। যেমন নেতাজি দেশের জন্য লড়াই করেছেন, এই যে নেতাজি কর্তা, আর ক্রিয়া কি? লড়াই করেছেন। কে দেশের জন্য লড়াই করেছেন? নেতাজি। তাহলে এই যে ক্রিয়াটা লড়াই, দেখো লড়াই হচ্ছে নেতাজির সঙ্গে সম্বন্ধযুক্ত, কর্তার অনুগামী হচ্ছে এই লড়াই, তাই এটি নেতাজিটা হচ্ছে উক্ত কর্তা। নেক্সট জানবো সহযোগী কর্তা। সহযোগ মানে জানো আন্ডারস্ট্যান্ডিং বা দুজন একে অপরকে সাহায্য করা। কোনো বাক্যে যদি দুটি কর্তা থাকে এবং তারা যদি একে অপরের সহযোগিতায় কাজটি সম্পন্ন করে, তখন সেই কর্তাকে সহযোগী কর্তা বলে। ব্যাপারটি আমি একটু ক্লিয়ার করে বলি। একটা বাক্য থাকবে, সেখানে দুটি কর্তা থাকবে এবং কর্তা দুটি একে অপরের সহযোগিতা করবে এবং যে কাজটি সম্পন্ন হবে এবং কাজটি সম্পন্ন হয়ে যাবে, সেই কর্তাকে সহযোগী কর্তা বলবো আমরা। উদাহরণ দেখো, বাঘ একটা কর্তা, গরুতে মানে গরু একটা কর্তা, এক ঘাটে জল খায়। বাঘে গরুতে এক ঘাটে জল খায়, বাঘে গরুতের তলায় দাগ। এই বাঘ আর গরু হচ্ছে সহযোগী কর্তা। নেক্সট সমধাতুজ কর্তা। কোনো বাক্যের ক্রিয়া এবং কর্তা যদি একই ধাতু থেকে উৎপন্ন হয়, তাহলে সেই কর্তাকে সমধাতুজ কর্তা বলে। তাহলে একটা বাক্যের ক্রিয়া যে ধাতু থেকে উৎপন্ন হবে, কর্তাও সেই একই ধাতু থেকে উৎপন্ন হবে, তখন সেই কর্তাকে সমধাতুজ কর্তা বলা হবে। যেমন দেখে নাও, খেলোয়াড় খেলছে, এই যে খেলোয়াড় এটি কর্তা, খেলছে এটা ক্রিয়া। ঠিক আছে, এই খেলোয়াড় যে ধাতু থেকে উৎপন্ন হয়েছে, খেলছে একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে, তাহলে কোন ধাতু থেকে উৎপন্ন হয়েছে? খেলোয়াড় এবং খেলছে, এটা কিন্তু দুজনেই খেল ধাতু থেকে উৎপন্ন হয়েছে। ঠিক আছে, একই বাক্যে কর্তা এবং ক্রিয়া উভয়ই খেল ধাতু থেকে উৎপন্ন হয়েছে, তাই এটা হচ্ছে সমধাতুজ কর্তা। পরেরটি দেখো, সাধন কর্তা। বাক্যে ক্রিয়ার উপকরণ যদি কর্তা রূপে ব্যবহৃত হয়, তাহলে সেই কর্তাকে সাধন কর্তা বলে। উপকরণ মানে বোঝো তোমরা, যে রান্নার ক্ষেত্রে উপকরণগুলি কী কী, যা যা দিয়ে রান্না করা হয়, ঠিক তেমনি বাক্যে ক্রিয়ার উপকরণ যদি কর্তা রূপে ব্যবহার করা হয়, মানে ক্রিয়ার যে উপকরণটি থাকবে, মানে ক্রিয়া ব্যবহারের যে উপকরণ থাকবে, সেটা যদি কর্তার মতো ব্যবহার হয়, তাহলে সেই কর্তাকে সাধন কর্তা বলে। উদাহরণ দেখো, ঢেকি স্বর্গে গেলেও ধান মানে। তাহলে এই যে ধান ভানে, ভানেটা হচ্ছে ক্রিয়া, আর এই ক্রিয়ার উপকরণ হচ্ছে ঢেকি। ধান কি দিয়ে ভানা হচ্ছে? ঢেকি দিয়ে। তাই এই ক্রিয়ার উপকরণ ঢেকি দেখো কর্তার মতো মনে হচ্ছে। ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, কে স্বর্গে গেলে ধান ভানে? ঢেকি। তাহলে ভানে হচ্ছে ক্রিয়া, আর ক্রিয়ার উপকরণ মানে ঢেকি দিয়ে ধান ভানা হচ্ছে, তা উপকরণ হচ্ছে ঢেকি, এটা কর্তার মতো মনে হচ্ছে, তাই এই কর্তাকে বলা হচ্ছে সাধন কর্তা। নেক্সট আমরা জানবো উপবাক্যীয় কর্তা। বাক্যের বিশেষ্যধর্মী উপাদান বা খণ্ড বাক্য যখন কর্তারূপে প্রতীয়মান হয়, তাকে উপবাক্যীয় কর্তা বলে। মানে একটা খণ্ড বাক্য, বাক্যের একটা খণ্ড থাকবে, ঠিক আছে, একটা শব্দ বা শব্দার্থ নয়, একটা খণ্ড যখন কর্তারূপে মনে হবে, তখন তাকে উপবাক্যীয় কর্তা বলে। যেমন তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির স্বভাব, তেলা মাথায় তেল দেওয়া, এই পুরোটা একটা খণ্ড বাক্য, এটাকে মনে হচ্ছে একটা কর্তা, তাই এটি কিন্তু উপবাক্যীয় কর্তা। নেক্সট জানবো কর্মকর্তৃবাচ্যের কর্তা। তার আগে বলি বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো, আর প্রতিনিয়ত আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। তোমাদের মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী আমি ব্যাকরণ প্রতিনিয়ত আপলোড দিচ্ছি এবং তোমাদের সিলেবাস অনুযায়ী সমস্ত কিছু আমি আপলোড দিতে থাকছি। এবং যে সমস্ত বন্ধুরা SLST বা মাদ্রাসা সার্ভিস কিংবা
পঞ্চায়েতের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য প্রতিনিয়ত আমি নতুন নতুন ভিডিও দিয়ে চলেছি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর প্রতিনিয়ত প্লেলিস্ট ফলো রেখো। কর্মকর্তৃবাচ্যের কর্তা আমরা কাকে বলবো? বাক্যের কর্ম যদি কর্তার মতো প্রাধান্য লাভ করে তখন তাকে কর্মকর্তৃবাচ্যের কর্তা বলা হয়। তাহলে বলছে যে একটা বাক্যের কর্ম কর্তার মতো মনে হবে, ঠিক আছে? দেখো তখন তাকে আমরা কর্মবাচ্যের মানে কর্মকর্তৃবাচ্যের কর্তা বা কর্মকর্তা বলবো। উদাহরণ দেখো, অন্ন যেতেছে লুটিয়া। তাহলে প্রশ্ন করো, এই যে যেতেছে এটা একটা ক্রিয়া, কি লুটিয়া যাচ্ছে? লুটিয়া হচ্ছে ক্রিয়া, অন্ন লুটে যাচ্ছে, তাই তো? এখানে কিন্তু এই অন্ন কি লুটে যাচ্ছে? অন্ন। কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়, কিন্তু এখানে কর্মকারকটা মনে হচ্ছে কি যে কর্তা, অন্নই মনে হচ্ছে একটা কর্তা, তাই এটা কিন্তু কর্মকর্তৃবাচ্যের কর্তা বা কর্মকর্তা, ঠিক আছে? এই বাক্যে অন্ন শব্দটি কর্ম হলেও কর্তার মতোই কাজ করছে, তাই এটি কর্মকর্তা। এবারে জানবো অপ্রাণীবাচক বা বস্তুবাচক কর্তা। জড়বস্তু যখন বাক্যের ক্রিয়া সম্পন্ন করে তখন তাকে অপ্রাণীবাচক কর্তা বলে। মানে একটা জড়বস্তু একটা বাক্যের কাজটি সম্পাদন করবে, বাক্যের কাজটি করবে, তখন তাকে অপ্রাণীবাচক কর্তা বলে। যেমন দেখো, পাখি মানে পাখাটি খুব ধীরে ঘুরছে, পাখাটি মানে ফ্যান পাখাটি আর কি, খুব ধীরে ঘুরছে। তাহলে পাখার কোনো প্রাণ নেই, এটা একটা জড়বস্তু, এর তলায় দাগ আছে, খুব ধীরে ঘুরছে। তাহলে এই জড়বস্তুটি কিন্তু বাক্যের ক্রিয়া সম্পন্ন করছে, মানে কাজটি করছে, তাই এটি অপ্রাণীবাচক কর্তা। তাহলে কি বিশেষ দ্রষ্টব্য, এখানে পাখা জড়বস্তু হলেও কর্তা হিসাবে বাক্যের ক্রিয়া সম্পাদন করছে, তাই পাখা অপ্রাণীবাচক কর্তা। তাহলে বন্ধুরা আমি কর্তৃবাচ্য আজকে সম্পন্ন করলাম। এই ক্লাসটি যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের যেভাবেই প্রশ্ন দিক তোমরা অবশ্যই করতে পারবে। আমি কারকটা শেষ করে প্র্যাকটিস সেট আলোচনা করব, এরপরে সমাস আলোচনা করব, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। একটু ধৈর্য সহকারে আমার চ্যানেলটি ফলো রাখো, সব পেয়ে যাবে। দেখা হবে অন্য একটি ভিডিওতে, ফলো করো আমার চ্যানেলটি।